নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি মজার গল্প শুনবেন। আজকের গল্পের নাম ফসকা গেরো। লিখেছেন আমার আপনার প্রিয় লেখিকা, প্রাণের লেখিকা আশাপূর্ণা দেবী। আমাদের বাড়িতে একটা আমওয়ালা আসতো। আমের গুণ বর্ণনায় সে বলতো, বাবু আম ভালো, তবে আটিতে টক। আমাদের ভবতোষ বাবুকে সেই আমের সঙ্গে তুলনা করছিলাম। ভদ্রলোক, লোক ভালো, তবে ওই আটিতে যে টকটুকু, সেজন্য বাড়ির লোকের ছিল মুশকিল, আর কিছু নয়। রাগী, ঝাঁঝি, বদমেজাজি, সেসবের ধার দিয়েও যান না। লোকটা অতি সাবধানী। যেখানে বিপদের আশঙ্কা, তিনি তার 7.5 মাইল দূর দিয়ে চলতে চান। ছোটবেলা থেকে ভূত পেতনি, সাপ বাঘ, চোর পুলিশ, জল আগুন, রেল মোটর, অশ্লেষা, মঘা, হাঁচি, টিকটিকি ইত্যাদি জগতের যাবতীয় ভীতিকর বস্তুকে এড়িয়ে এড়িয়ে ভদ্রলোক এই 40টা বছর অতি কষ্টে প্রাণটি রক্ষা করে এসেছেন। মনে ভরসা এই যে এইভাবে তারা নাম জপ করতে করতে জীবনের বাকি দিন কটা মেরে কেটে আর না হয় গোটা 50 বছর নির্বিবাদে কাটিয়ে যাবেন। যদি না, কিন্তু সে কথা এখন থাক। 2 ছেলে ন্যাড়া আর বিল্লে, 1 মেয়ে বুলি। ভবতোষবাবু তাদের তালিম দিয়ে দিয়ে সিপাইকা ঘোড়া করে তুলবার চেষ্টায় কিছুমাত্র ত্রুটি করেননি, এবং তার বিশ্বাস তাতে কৃতকার্য হয়েছেন। তিনি সর্বদা বলতেন, দেখো বাবারা, আমার কথাটি যদি মেনে চলিস, তাহলে অন্তত বেঘোরে প্রাণটা যাবে না। বড় ছেলে ন্যাড়া সম্প্রতি ম্যাট্রিক দিয়েছে, তাই বলে যে সে বসে আছে এমন মনে করবার হেতু নেই। তার বাবা তাকে তা থাকতে দেবেনও না। এক্সামিনের পরই ন্যাড়া যখন মনে মনে 100 রকম মতলব ভাবছে, তখন ভবতোষবাবু ছেলেকে ডেকে বললেন, অর্থাৎ তিনি যা বললেন তার সারার্থ হচ্ছে এই, জীবন ক্ষণভঙ্গুর, ততোধিক ভঙ্গুর জীবনধার এই দেহ। একে টিকিয়ে রাখতে হলে চাই একখানি সুদৃঢ় দুর্গ, মানে ঘরের কোণ। কারণ তার কথাই বলতে গেলে সঙ্গীগুলো হচ্ছে আসল শয়তান, খেলার মাঠ, জমের বাড়ি, গল্পের বই খাঁটি পয়জন, ক্লাব লাইব্রেরিগুলো ব্যাসিলির আড়ত। অতএব তাদের হাত হতে নিষ্কৃতি পেতে হলে চাই এমন একটা আশ্রয়, যাতে করে ঐহিক পারত্রিক দুদিকেরই মঙ্গল। গবেষণার ফল ফলতে দেরি হলো না। ভদ্রলোক পুরো 5 মিনিট পা চালিয়ে নগদ 3 আনা খরচ করে একখানি পকেট গীতা এনে ছেলেকে উপহার দিলেন। উপহার বলছি এই জন্য যে ওর চেয়ে লাখসই কথা এখন চট করে মাথায় আসছে না বলে স্কন্ধে চাপালেন, বললেও নেহাত ভুল হয় না। যাই হোক, দিলেন এই শর্তে, লম্বা ছুটির মধ্যে আগাগোড়া বইখানা মায়ে বন্দনা থেকে মাহাত্ম্য পর্যন্ত মুখস্থ হওয়া চাই। ভবতোষবাবু একটু নিশ্চিন্ত হলেন। সারা দুপুর দৌরাত্ম্য করে অন্তত বেঘোরে প্রাণটা যাবে না। আহা, বেচারা ন্যাড়া, তার এমন ছুটিটা যে তোমাদের মতন নিষ্কণ্টক নয়, তা বোধহয় বেশ বুঝতে পারছ। এ জগতে নিষ্কণ্টককে থাকতে কজনেই বা পায়?
এই ভবতোষ বাবুর কথাই ধরো না। বেলা 10টায় খেয়ে দেয়ে ধীরে সুস্থে সহজ মেজাজ নিয়ে আফিস গেলেন। সন্ধ্যায় বাড়ি এলেন যেন আষাঢ়ের অমাবস্যা, মানে মুখখানি সেই রকম করে আর কি। এসে জুতা জোড়াটি খুলে বিনা বাক্য ব্যয়ে বিছানায় আশ্রয় নিলেন। দুর্গাকালী ব্যস্ত হয়ে হবারই কথা, ফুটন্ত ভাতে ঘটি ছয়েক জল ঢেলে দিয়ে ছুটে এলেন। ব্যাপার কি? কি হলো? দুঃসংবাদ? পকেট কাটা? চাকুরি বিয়োগ? সাহেবের গালি? বন্ধু বিচ্ছেদ? শরীরের? না, ওসবের একটাও নয়। তবে ভবতোষবাবু বার তিনেক পাশ ফিরে গোটা চারেক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে জানালেন, মফস্বলে যেতে হবে সাহেবের সঙ্গে। বেটার ছেলে সাহেব আর লোক পেলে না, আমার ঘাড়ে এই বিপদ চাপানো। উফ, প্রাণ ভরে গালি দিলেও যে রাগ মেটে না। সোজা কথা তো নয়, স্ত্রী পুত্র পরিজনকে অসহায় করে রেখে বিদেশ যাত্রা। দুর্গাকালী রুদ্ধ নিঃশ্বাস ছেড়ে আশ্বস্ত হয়ে বললেন, এই কথা? তা কোথায় যেতে হবে? কতদিনের জন্যে? কোথায় বলে ভবতোষবাবু উঠে বসলেন। নস্যির কৌটো খুলে এক টিপ নিলেন এবং মুখখানি কুঁচকে নাকটি সিটকে অবশেষে না বললে নয় বলেই বোধহয় বললেন, বড় কাছেও নয়, সেই আসানসোল। যেতেও হবে পাকা 15টি দিনের জন্য। শুনে হাসছ তুমি? তা হাসবে বই কি, কত ধানে কত চাল, বোঝা না তো কিছু। অবশ্য দুর্গাকালী যদি হেসেও থাকেন, বিশেষ দোষ দেওয়া যায় না। তবে হাসাই ভালো, কি বলো? যাই হোক, তিনি গম্ভীর হলেন, বললেন, হাসিনি। তুমি এত ভাবনায় পড়েছ কেন? যাবে সাহেবের সঙ্গে, আরামে থাকবে, দিন 15 বই তো নয়। ভবতোষবাবু আবার ফোঁস করলেন, তুমি তো বলছো, তা দিন 15 চারটিখানি কথা কি না? 5 দিনে একটা রাজ্য ছাড়খাড়ে যেতে পারে, একদিনে একটা প্রলয়কাণ্ড হতে পারে, 1 ঘন্টায় আগাগোড়া পৃথিবীটাই। দুর্গাকালী বাধা দিয়ে বললেন, পারে তো পারে, যত সব আজগুবি ভাবনা, কিছু হবে না। না হলেই ভালো। খবর তো রাখো না কিচ্ছু? আজকাল রেলে যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, মেয়েরা এসব কথায় বড় একটা কথা কয় না। দুর্গাকালীও এইটুকু বলেই থামলেন যে, আচ্ছা, এই রাত্রেই তো আর যাচ্ছ না, মুখ ধৌ, চায়ের জল চড়াচ্ছি। সে রাত্রে ভবতোষবাবু ভাতের সামনে বসলেন মাত্র, কথাও প্রায় না কওয়ারই মতো। কিন্তু পরদিন থেকে তিনি তার শোধ তুলে ছাড়লেন। সকাল সন্ধ্যা দিনে রাত্রে ছেলেদের, মেয়ের, গিন্নির, এমনকি বাড়ির চাকরটার শুদ্ধ কানগুলো উপদেশে উপদেশে একেবারে ভারী হয়ে উঠল। দিন 3 থেকে খুঁটিনাটি সব গোছানো হতে থাকলো, মাটি থেকে কাঠি পর্যন্ত। অবশেষে সেই দিন এলো 1 জুন। পয়লা বলে একটু খুঁত হচ্ছিল। যাই হোক, বিলেতি পয়লায় অগস্ত যাত্রা না হওয়াই সম্ভব। ভবতোষবাবু রাত 4টের সময় উঠলেন, বাড়ি শুদ্ধ লোককে তাড়া দিয়ে ওঠালেন, ঠিক 7:45 ভাত খেলেন। এইবার নিয়ে 101 বার প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে বাড়ির সবাইকে সাবধান করতে করতে ট্রেন ছাড়বার 128 মিনিট আগে তারা নাম স্মরণ করে দুর্গাকালী দুটো নামেই বাঁধে ভবতোষবাবু প্রবাসে যাত্রা করলেন। আমরাও এখানে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ করলাম। তোমরা শুনে নিশ্চিন্ত হবে যে
ভবতোষবাবু যথাসময়ে নিরাপদে পৌঁছিয়াছিলেন। ট্রেন মিস হলো না, কলিশন হলো না, লেট পর্যন্ত হয়নি। আরও সুখের কথা, যে কাজ 15 দিনে হবার আশঙ্কা ছিল সেটা দিন 10এই মিটে গেল। যেই সারা সেই ছুট। ভদ্রলোক এবারে রেলে চড়তে 4 পা তুলে লাফান আর কি। তা বলে যেন ভেবো না ভবতোষবাবুর 4খানি পা থাকলে লাফাতেন নিঃসন্দেহে। রাত্রি 8টা, গরমের দিনে সন্ধ্যাই বলা চলে। ভবতোষবাবুর ট্যাক্সি বাড়ির দোরে এসে থামল। ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে ব্যাগ বিছানা নামিয়ে আর কিছু আছে কি না বারবার দেখে। ভাড়ার পয়সাগুলো গ্যাসের আলোয় বিশেষভাবে পরীক্ষা করে ড্রাইভারের হাতে দিয়ে। বাড়ির রকে বসে ভবতোষবাবু ধীরে ধীরে একটা নিঃশ্বাস ফেললেন। পাঠক, এই নিঃশ্বাসটির তুলনা কোথায়? বন্ধ দরজা দেখে ভবতোষবাবু খুশিই হলেন। কলকাতা শহর, চোর ছ্যাচোর তো কথায় কথায়। কড়া নাড়তেই বিল্লে এসে দোর খুললে এবং বাবাকে দেখে হঠাৎ ভূত দেখার মতনই চমকে উঠল। ভবতোষবাবু যদিও এতটা চমকাবার হেতু ঠিক বুঝলেন না, বললেন, কি রে, চমকে গেছিস? কাজ হয়ে গেল, চলে এলাম। বাপ, ভদ্রলোকে বিদেশে যায়? ভাবনায় ভাবনায় মাথার শির ছিঁড়ে পড়বার জোগাড়। তোরা সব ভালো আছিস তো? কোনো বিপদ আপদ হয়নি তো? খুব সাবধানে ছিলি তো? বাড়ি থেকে বেরুস টেরুস না তো? ভবতোষবাবুর তাই হুকুম ছিল, দিন 15 পর্দানশীল থাকলে কিছু আর প্রাণ ত্যাগ হয় না। পথে তো ফি পদে বিপদ। বিল্লে এতগুলো প্রশ্নের উত্তরে মাথা নেড়ে যা বললে সেটা হ্যাঁ কি না তা ধরা গেল না। ভবতোষবাবু আপনার আনন্দে বকে চলেছিলেন। হঠাৎ খেয়াল হতে ভাবলেন, বিল্লে এ পর্যন্ত একটাও কথা কয়নি কেন? সবাই আছে তো? ইতিমধ্যে কিছু ঘটে যায়নি তো? তারপর বললেন, হ্যাঁ রে বাবা, তুই এত চুপ কেন? খবর ভালো তো? সাড়া নেই কেন কারুর? বুলি, ন্যাড়া, তোদের মা কারুকে দেখছি না কেন? বাবা বিল্লে, কোথায় তারা? বিল্লে গম্ভীরভাবে সোজা জবাব দিলে, কেউ নেই। কেউ নেই? হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। 2 দিনের মধ্যে সব ফর্সা। ভবতোষবাবুর চোখে পৃথিবী বো বো করে ঘুরতে লাগলো। তিনি ধুলো ভরা উঠোনে ধপ করে বসে পড়লেন। বিল্লে বেচারা অপ্রতিভের একশেষ। নেই কথাটার যে এরকম অর্থ বিকৃতি হবে তা কি ও আগে জানতো? অনেকক্ষণ পরে আকাশের পানে চোখ মেলে ভবতোষবাবু বললেন, তারপর কি হয়েছিল সব? কিসে গেল? বিল্লে ধরে প্রাণ পেল, বলে, কিছু তো হয়নি। বাড়ি নেই তাই? বাড়ি নেই তাই বল? দেখছিস তো বাবা, দুশ্চিন্তায় দুশ্চিন্তায় মাথা ফাতা খারাপ হয়ে গেছে। কোথায় গেছে? টুলুদের বাড়ি? রাত বিরেতে বেরোবার কি দরকার? ডেকে বিল্লেরা ঝোলো কি? ভালো ভালো সাহিত্যিকেরা যাকে বলেন তুষ্ণীমভাব অবলম্বন, বিল্লে তাই করে আছে কেন? বাপের কথায় মৌনভাবে বললেন, না, টুলুদের বাড়ি নয়। তবে কোথায় গেছে তাই বল না, তুই যে হেয়ালি হয়ে উঠেছিস দেখছি। বিল্লে হঠাৎ গড়গড় করে অনেকগুলো কথা বলে ফেললে। দাদা রাজগঞ্জে, বুলি মামার বাড়ি, মা উদয়শঙ্করের নাচ দেখতে। মা কি করতে? কি বললি?
ভবতোষবাবুর কি আজ মাথার সঙ্গে সঙ্গে কানেরও কিছু বৈলক্ষণ ঘটেছে? ভালো শুনতেও পান না নাকি? উদয় শঙ্করের নাচ দেখতে গেছেন মা। উদয় শঙ্কর? সে আবার কি রে বাবা, পাহাড় পর্বত আবার নাচতে শুরু করলো নাকি? বেশ বোঝা গেল বিল্লে রীতিমতো চটেছে, কেননা এবার যে কথাগুলো শোনা গেল তা মোটেই মিহি নয়। সে বললে, পাহাড় পর্বত কি বলছেন? উদয় শঙ্করকে জানেন না? পৃথিবী বিখ্যাত লোক, কত কাণ্ড হচ্ছে। ওহ, তাই নাকি? ইনি হন তাহলে একটি মানুষ। উদয় শঙ্কর শুনেছিলেন বটে। আমি বলি, গৌরী শঙ্করের মতন একটা নূতন কি আবিষ্কার বুঝিবা? তিনি নৃত্য করছেন বটে। সেইখানে গেছে তোর মা? অবাক কাণ্ড যে সব। কোথায় তার বাড়ি? কে নিয়ে গেছে? ছোট মামা এসেছিলেন, তিনিই নিয়ে গেলেন। আগে থেকে টিকিট কেনা ছিল ছোট মামির জন্য। তা তিনি হঠাৎ বাপের বাড়ি চলে গেছেন। তাই ছোট মামার অনুরোধে মা আমাকে অনেক আদর করে বাড়িতে রেখে তবে গেলেন। বটে, কতক্ষণ পর্যন্ত সে ভূতের নৃত্য হবে? কত রাত্রে আসা হবে সব? তা ঠিক জানি না। মা তো যেতেই চাইছিলেন না। একে দাদা বাড়ি নেই। ছোট মামা বলে গেছেন যত রাতি হোক তিনি মাকে পৌঁছে দিয়ে যাবেন। কৃতার্থ করবেন। আস্পর্দাও সব কম নয়। ওই একটুখানি পটকা ফু দিলে পড়ে যায়। এই রাত দুপুরে মেয়ে ছেলে নিয়ে এক গা গয়না শুদ্ধ। না, আমায় ওরা সবাই মিলে পাগল না করে ছাড়বে না। একেই আমার মাথা খারাপ। কিছুক্ষণ চুপচাপ ভবতোষবাবু গম্ভীর, বিল্লে নিশ্চল। ভবতোষবাবু আবার আরম্ভ করলেন, হ্যাঁ, তোমার দাদাটি কোথায় গেছেন শুনি? দাদা রাজগঞ্জে গেছে, কোন বন্ধুর নাকি বোনের বিয়ে। কবে গেছে? কিসে করে গেছে? কাল গেছে, স্টিমারে। 2-3 দিন থাকবে বলেছে। বলিস কি, স্টিমারে? মনে ভেবেছে কি সব? এই ঝড় বৃষ্টিতে যা ইচ্ছে তাই করবে নাকি? তারপর এই 3টে দিন এখন প্রাণ হাতে করে বসে থাক। তোর মা যেতে দিলে অমনি স্বচ্ছন্দে? কেন দেবেন না? মা তো বলেন বাড়ি বসে বসে সব কুনো হয়ে গেল, বিল্লে আজ মরিয়া। হ্যাঁ, সত্যিই তাই। এমন অসময়ে বাবাকে আসতে দেখে ওর চিত্ত চটে গেছে একদম। ও, ভিতরে ভিতরে এসব শিক্ষাও চলছে। আমার কথা তাহলে কিছুই শোনা হয় না? কিচ্ছু না, স্রেফ কিচ্ছু না। আপনি মনে করেন দাদা সারাদিন গীতা পড়ে? ছই না, খালি বিকুদের ছাতে গিয়ে ঘুড়ি ওড়ায়। বিকুদের ছাতে? সে তো ন্যাড়া ছাদ। ভবতোষবাবুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চোখের সামনে ভেসে ওঠে ভাঙা পা, ফাটা মাথা, ব্যান্ডেজ, স্ট্রেচার, হাসপাতাল, আরও কত কিছু। আবার বহুক্ষণ নিস্তব্ধতা। ভবতোষবাবুই সে নিস্তব্ধতা ভেঙে বললেন, তোরা তাহলে কি খেলি আজ? তুই আর নিবারণ? রান্না টান্না হয়নি তো? না, কই আর হলো। বিকেলেই তো মা নাচ দেখতে গেলেন, টাকা রেখে গেছিলেন। বাজারের খাবার এনে খেয়েছি, ডাল পুরি, সিঙাড়া। ভবতোষবাবুকে কি পেঁচোই পেল? ভদ্রলোক চমকে চমকে আধখানা হয়ে গেলেন যে। কিন্তু না, চমকে উপায় আছে কিছু? এরকম হৃদয় বিদারক সংবাদে কজন স্থির থাকতে পারে? ভবতোষবাবুও পারলেন না। আবার চমকালেন, চমকে বললেন, দিয়ে গেল তোর মা? হাতে করে বিষ কিনতে টাকা দিয়ে গেল? বাজারের খাবার, কলেরার জার্ম,
খেলি তোরা তাই? মরণের ভয় নেই? হ্যাঁ, মরলেই হলো কি না, তাহলে কলকাতার শহর শুদ্ধ লোক একদিনেই পটল তুলতো, কিচ্ছু হবে না। ওরে বাবা, সবাইয়ের সঙ্গে তোদের তুলনা কি? তাদের অভ্যেস আছে, আছে তোদের তা? খেয়েছিস কখনো? বিল্লে বোধহয় মনে করেছে হয় এসপার নয় ওসপার করে ছাড়বে, বললে কেন খাবো না, রোজই তো খাই। আপনি যখন বাড়ি থাকেন না, দাদা তো রোজ মালাই কুলপিও খায়, বাগানের জানলা দিয়ে ডেকে। দাদা একলাই খায় এরকম মনে করবার কারণ নেই, তবে কিনা রাজ সাক্ষী হতে হলে একটু ন্যাকা খোকা না সাজলে চলে না। দাদা মজাসে 3 দিন ধরে নেমন্তন্ন চালাবে, মা নাচ দেখবেন। বুলি যে বুলি, সেও তোফা আরামে মামার বাড়ি বসে হয় রেডিও শুনছে, নয় ক্যারাম ঠুকছে। আর বিল্লে কিনা বাড়ি আগলাবার জন্যে একলা পড়ে থাকলো, এতে কার না রাগ হয়? ভবতোষবাবুর বুকে কে যেন 20 মণি বোঝা চাপিয়েছে, আর নয়তো ঠিক মাথার কাছেই প্রকাণ্ড শীত হঠাৎ সকালে উঠে নজর পড়েছে। খানিক পরে ভবতোষবাবু বললেন, বেশ, বাহ। তারপর তুমি? তোমায় নিয়ে গেল না বলে কিছু বললে না যে? আমার আবার বলা, সে যা হবার তা হয়ে গেল। মা আমায় একটা ফুটবল কিনতে টাকা দিতেন, তা ভাঙানো ছিল না বলে দেওয়া হলো না। কবে থেকে বলে রেখেছিলেন, আর কি দেবেন? সব দিক দিয়ে আমারই কপালে অষ্টরম্ভা। কেন দেবে না কেন? আর দিয়েছেন। আপনি যে হঠাৎ এরকম দুপ করে এসে পড়বেন তার কে জানতো? ভবতোষবাবু তখন ধীরে ধীরে শুয়ে পড়লেন অন্ধকারে উঠোনের মাঝখান। জীবনে বোধহয় এই প্রথম সাপ, ব্যাঙ, বিচ্ছু, ইঁদুর, আরশোলা প্রভৃতি বিপদের আশঙ্কা অগ্রাহ্য করে